আমাকে অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আমরা পেমেন্ট ব্যাংক ওপেন করাবো, কোথায় ওপেন করাবো? এয়ারটেল পেমেন্ট ব্যাংক ভালো নাকি জিওর পেমেন্ট ব্যাংক ভালো, নাকি আদার্স কোনো পেমেন্ট ব্যাংক রয়েছে যেখানে ইনভেস্ট করা বা অ্যাকাউন্ট খোলা আমাদের জন্য ভালো হবে? এবার দেখুন, আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আমরা বোঝাবো কোথায় গিয়ে অ্যাকাউন্ট ওপেন করানো ভালো, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করাবেন এবং কোন অ্যাকাউন্ট থেকে আপনি কী কী বেনিফিট পাবেন, কত টাকার চার্জ আপনাকে পে করতে হবে পুরো ডিটেলসে। তাই অনুরোধ করবো ভিডিওটি যাতে আপনারা পুরো দেখেন, যেখানে আমরা পুরো ডিটেলসে বুঝিয়েছি কোন অ্যাকাউন্ট আপনাদের জন্য বেস্ট হবে, সেটা আপনারা ভিডিও শেষেই বুঝতে পারবেন এবং সেখানে গিয়ে অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন। ভিডিও শুরুতেই একটি জিনিস পরিষ্কার করে দিই, এই ভিডিওতে আমরা শুধুমাত্র দুটি অ্যাকাউন্টের তুলনা করব। অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওতে দেখাবো না, কারণ সেটি করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমরা শুধু আজ এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং জিও পেমেন্ট ব্যাংকের মধ্যে তুলনা করে দেখাবো আপনাদের জন্য কোনটা বেস্ট হবে বা আপনারা কোন অ্যাকাউন্ট মানে কোন পেমেন্ট ব্যাংক ওপেন করাতে পারবেন। যদি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিও আমরা সেটা নিয়ে আসব। দেখুন, পেমেন্ট ব্যাংক অনেকগুলো রয়েছে, যার মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, ফিনো পেমেন্ট ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক যেটাকে আইপিপিবি বলা হয় সেটাও রয়েছে, জিও পেমেন্ট ব্যাংক রয়েছে। এছাড়াও পেটিএমের পেমেন্ট ব্যাংক ছিল, বর্তমানে লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এই পেমেন্ট ব্যাংকটি কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। আরেকটি রয়েছে এনএসডিএল পেমেন্ট ব্যাংক। এদের মধ্যে সবথেকে পপুলার যে ব্যাংকগুলো রয়েছে সেটা হলো সবার প্রথম এয়ারটেল পেমেন্ট ব্যাংক, যেটা অনেক দিন ধরে চলছে, এবং বর্তমানে আসা জিও পেমেন্ট ব্যাংক, এবং এই দুটোর মধ্যে সবথেকে বেশি অ্যাকাউন্ট ওপেন করানো হয়। আর যদি আপনারা পোস্ট অফিস বা যে কোনো জায়গায় ব্যাংকের থ্রুতে অ্যাকাউন্ট ওপেন করাতে চান পেমেন্ট ব্যাংক, তাহলে রয়েছে পোস্ট অফিসের আইপিপিবি অ্যাকাউন্ট। আজ আমরা কথা বলবো এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং জিও পেমেন্ট ব্যাংক নিয়ে, যেখানে সবথেকে বেশি বর্তমানে অ্যাকাউন্ট খোলা হয়। শুধুমাত্র মনে রাখবেন এই পেমেন্ট ব্যাংকগুলো কাদের জন্য, এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, ফিনো রয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট, জিও পেমেন্ট, এগুলো কাদের জন্য? দেখুন, আপনারা হয়তো অনেকেই রয়েছেন যারা গ্রামে থাকে, যার আশেপাশে এসবিআই হোক, এসবিআই, পিএনবি বা কোনো ইউনিয়ন ব্যাংক, বিওআই, ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, কোনো ব্যাংকই নেই, কোনো ব্যাংকের শাখাও নেই, কোনো ব্যাংকও নেই। তাদের জন্য পেমেন্ট ব্যাংক খুবই উপকারী, কারণ তারা বাড়িতে বসেই এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। কিন্তু যারা শহরে থাকেন, আশেপাশে বিভিন্ন ব্যাংকের শাখা রয়েছে, তাদের জন্য কিন্তু এই পেমেন্ট ব্যাংকটা অতটা সুবিধাজনক নয়। আমি যখন ভিডিওতে বোঝাবো তখন আপনারা হয়তো সবাই বুঝতে পারবেন। তাই এক কথা বলতে গেলে আপনার বাড়ির আশেপাশে যদি এসবিআই, পিএনবি, বিওআই, এইচডিএফসি বা এইসব জাতীয় ব্যাংক থাকে যেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনার দরকার, সেরকমও পেয়ে যাবেন, তাহলে সেখানেই আপনারা অ্যাকাউন্ট ওপেন করাবেন। এবার আমাদেরকে বুঝতে হবে এদের ফিচার্স কী রয়েছে নর্মাল ব্যাংকের সঙ্গে পেমেন্ট ব্যাংকের, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার আপনাদের হবে। ডিপোজিট লিমিটের কথা যদি আমরা বলি, তাহলে ম্যাক্সিমাম 2 লাখ পার কাস্টমার, মানে নিজের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকায় ডিপোজিট করতে পারবে যদি আপনি পেমেন্ট ব্যাংক অ্যাক্টিভ করান। আর নর্মাল ব্যাংকে কিন্তু কোনো লিমিট নেই, আপনি 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক বা 20 লক্ষ, 30 লক্ষ বা তারও বেশি, আপনি কোটি টাকার মধ্যেও এখানে কিন্তু ইনভেস্ট করতে পারবেন বা আপনার ডিপোজিট অ্যাকাউন্টে রাখতে পারবেন। এবার আসে অ্যাকাউন্ট অফার। দেখুন, সেভিংস অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স এবং কারেন্ট অ্যাকাউন্ট, এই দুই টাইপের অ্যাকাউন্টই আপনি কিন্তু এই পেমেন্ট ব্যাংক থেকে অ্যাক্টিভ করাতে পারবেন। কিন্তু আপনি যদি নর্মাল অ্যাকাউন্ট ওপেন করান এসবিআই বা অন্যান্য ব্রাঞ্চে গিয়ে, তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেখান থেকে কারেন্ট অ্যাকাউন্ট, এফডি, আরডি, স্যালারি, এনআরআই অ্যাকাউন্ট, এ টু জেড যত ধরনের অ্যাকাউন্ট হয় আপনি সেখান থেকে অ্যাক্টিভ করাতে পারবেন। শুধুমাত্র যদি আপনি পেমেন্ট ব্যাংক অ্যাক্টিভ করেন তাহলে আপনারা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্সের এবং কারেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাতে পারবেন। এবার আসি ফিক্সড ডিপোজিট বা রিকোয়ারিং বা আরডি যেটাকে আমরা বলি, এই দুটো কোনোটাই পেমেন্ট ব্যাংকে সম্ভব নয়। যদি আপনি পেমেন্ট ব্যাংক অ্যাক্টিভ করান তাহলে মনে রাখবেন এফডি আপনি কোনোভাবে সেই পেমেন্ট ব্যাংকে করাতে পারবেন না। যদি আপনি নর্মাল ব্যাংকে করাতেন তাহলে আপনি সব কিছু, এফডি বলুন, আরডি বলুন, যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাক্টিভ করাতে পারবেন এবং ইনভেস্টও করতে পারবেন। আর এগুলো বাড়িতে বসেই এখন হয়ে যায়। এবার আপনার যদি কোনো কারণে পেমেন্ট ব্যাংক থেকে লোনের দরকার পড়ে, সেই লোনও কিন্তু আপনি এই পেমেন্ট ব্যাংক থেকে পাবেন না। নো লোন, নো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডও আপনি কিন্তু পাবেন না। কোথা থেকে পাবেন না? এই পেমেন্ট ব্যাংক থেকে পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। যদি আপনার কাছে নর্মাল ব্যাংক থাকে তাহলে আপনি সেখান থেকে হোম, কার, পার্সোনাল, বিজনেস, ক্রেডিট কার্ড, যে কোনো প্রকার লোন হোক সব পেয়ে যাবেন। প্লাস আপনার ক্রেডিট কার্ডের সমস্যা সেটাও মিটে যাবে, সেগুলো সব পেয়ে যাবে। তাহলে এক কথা বলতে গেলে আপনারা যদি পেমেন্ট ব্যাংক অ্যাক্টিভ করান তাহলে কিন্তু আপনারা অনেক কিছু থেকে মিস করবেন। যেরকম মনে করুন এফডি আপনি পাবেন না, এফডি করাতে পারবেন না, আরডি করাতে পারবেন না, কোনো ক্রেডিট কার্ড আপনি পাবেন না। হ্যাঁ, ডেবিট কার্ড তো পাবেন কিন্তু ক্রেডিট কার্ড আপনি পাবেন না, সেটাও গেল। এছাড়াও আরও এক্সট্রাভাবে যদি মনে করুন
স্যালারি বা এনআরআই অ্যাকাউন্ট আপনি ওপেন করাতে চান সেগুলো আপনি করাতে পারবেন না। তো এই সব ক্রাইটেরিয়া বা এই সব লিমিটেশন কিন্তু পেমেন্ট ব্যাঙ্কে থাকে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে দুটি ব্যাংকের মধ্যে ডিফারেন্স কী রয়েছে, যেখান থেকে আপনারা বুঝবেন যে আপনাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ইনভেস্ট করা উচিত না আপনাদের জিও পেমেন্ট ব্যাঙ্কে ইনভেস্ট করা উচিত বা অ্যাকাউন্ট ওপেন করানো উচিত। দেখুন, সবার প্রথম মিনিমাম ব্যালেন্সে কিন্তু দুটোই জিরো রয়েছে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করাতে গেলেও জিরো, আবার জিও পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করাতে গেলেও কিন্তু জিরোই রয়েছে। এবার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, দেখুন যখন আপনি অ্যাকাউন্টটি ওপেন করাবেন অনলাইন, সেই ক্ষেত্রে আপনাকে একটা চার্জ পে করতে হবে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু 59 রুপিস আপনাকে চার্জ পে করতে হবে। জিও পেমেন্ট ব্যাঙ্কে সেই চার্জটি নেই, তো সেখানে আমি টিক দিতে পারি যে এটা জিতে গেল, ক্রস দিলাম, কারণ আমার এখানে মনে হচ্ছে 59 চার্জ আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে, নর্মাল ব্যাঙ্কে যেগুলো দিতে হয় না। আচ্ছা, কোয়ার্টারলি চার্জ, এবার এখানে 3 মাস পর পর কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হবে। সেটা কত? 50 রুপিস প্লাস জিএসটি পার কোয়ার্টার, বুঝতে পেরেছেন? আবার যদি আপনি জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করান তাহলে 25 পার কোয়ার্টার প্লাস জিএসটি ধরে নিন। তাহলে এখানে যদি আমি দেখি তো জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনাকে রাইট দেওয়া যায়, কারণ এখানে আপনার পয়সা কম লাগছে। এবার আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি ওপেন তো করালেন, জিও পেমেন্ট ব্যাঙ্কে করান বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে করান, আপনি বলুন তো আপনার কোন ব্যাঙ্ক থেকে 50 টাকা প্লাস জিএসটি পার কোয়ার্টারে কাটা হয়? দেখুন, আরেকটা কথা আমি বলে দিচ্ছি, মনে করুন আপনি এখানে 1 লাখ টাকা রাখুন, 1.5 লাখ টাকা রাখুন, কি 30,000 টাকা রাখুন, তাও 50 টাকা কাটবে। তো এখানে কোথাও লিমিটেশনও দেওয়া নেই যে 10,000 টাকার নিচে রাখলে আমরা 50 টাকা কাটবো না বা উপরে রাখলে আমরা কাটবো না, কিচ্ছু দেওয়া নেই। আপনি 10,000 টাকা রাখুন, 2,000 টাকা রাখুন, কি 1 লাখ টাকা রাখুন, 50 টাকা পার জিএসটি পার কোয়ার্টার আপনাকে দিতেই হবে। সেরকমভাবে জিওতেও 25 টাকা পার কোয়ার্টার। নর্মাল ব্যাঙ্কে কি দিতে হয় আপনাদের? কোনো দিন দিয়েছেন? দেননি তো, তাহলে বুঝতেই পেরেছেন। এবার অনেকে আসে যে ইন্টারেস্ট রেট, মানে সেভিংস অ্যাকাউন্টে যেমন 2% পাওয়া যায়, এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এবং জিও পেমেন্ট ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট ভালো পাওয়া যায়। দেখুন, সেখানেও অনেক ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা যখন অ্যাড দেখেন, টিভিতে দেখেন বা যেখানেই দেখুন না কেন, এটা দেখায় 6.5% পাবেন। আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট ওপেন করান এবং সেখানে কোনো টাকা রাখেন তাহলে 6.50% ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা কি? ইন্টারেস্ট রেট 1 লাখের নিচে যদি থাকে, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে, মানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে যদি আপনার 1 লাখ টাকার নিচে থাকে তাহলে কিন্তু আপনি 1.5% পাবেন। ব্যাপারটা বুঝবেন, 1.50% পাবেন। এবং যখনই 1 লাখ টাকার উপরে যাবে তখন গিয়ে আপনি পাবেন 6.50%। এবার এখানেও আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এবার এই যে 1 লাখের পরে যদি আপনি 10,000 টাকা আপনার বেশি থাকে, সো সেই 10,000 টাকার উপর আপনি 6.50% পাবেন। 1,10,000 টাকার উপর কিন্তু 6.50% পাবেন না। তো এই জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইন্টারেস্ট রেট 1 লাখ তো বলেছে। এবার দেখুন, ইন্টারেস্ট রেট 1 লাখ মানে 1 লাখ টাকার বেশি যখনই আপনার অ্যাকাউন্টে থাকবে, যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আপনি 6.50% পাবেন, আর 1 লাখ টাকা অবধি 1.50% পাবেন। এবার আপনি আমাকে বলুন যে কোথায় বা কোন সেভিংস অ্যাকাউন্টে বা কোন অ্যাকাউন্টে কেউ 1 লক্ষ টাকা বা তারও বেশি টাকা এমনি ফেলে রাখে? এবার সেখান থেকে আপনি এটাকে এফডিতে কনভার্ট করতে পারতেন, যদি আপনার নর্মাল অ্যাকাউন্ট হতো আপনি বেশি বেনিফিট পেতেন না। এবার যদি আমি জিওতে চলে যাই, জিওতে যদি আপনার 1 লক্ষ টাকার নিচে থাকে তাহলে 0.50 ইন্টারেস্ট পাবেন। তাহলে বোঝেন কী পরিমাণ ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। আর যখনই 1 লক্ষ টাকার বেশি থাকবে সেই ক্ষেত্রে 4%। সেখানেও একই কেস, 1 লক্ষ টাকার উপর যদি 10,000 টাকা বেশি থাকে তাহলে 10,000 টাকার উপরে এটা পাবেন, 20,000 টাকা থাকলে 20,000 টাকার উপরে এটা পাবেন, এই রকম করে 1,20,000 টাকার উপর পাবেন না। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে ইন্টারেস্ট রেট কী দেখানো হচ্ছে। যেগুলো অ্যাড দেখেন সেগুলো পুরোপুরি ভুয়ো, সেগুলোর মধ্যে বিশ্বাসই করবেন না। ভিতরে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো বোঝার আপনাদের খুবই দরকার। এরপর চলে আসে কি ফিজিক্যাল ডেবিট কার্ড ফিস। এবার আপনি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড অ্যাপ্লাই করেন বাড়ির জন্য, বাড়িতে যাতে আসে, তার জন্য আপনাকে 299 থেকে 349 টাকা পে করতে হবে উইথ জিএসটি, আপনাকে আবার জিএসটি দিতে হবে। আর জিওতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার 339 টাকার মতো পে করতে হবে, আবার জিএসটি আলাদা করে পে করতে হবে। এরপর অ্যানুয়াল ডেবিট কার্ড, আরেকটি রয়েছে ভার্চুয়াল ডেবিট কার্ড, মানে অনলাইন আপনাকে ডেবিট কার্ড দেওয়া হবে। আপনি যদি ফিজিক্যাল নিতে না চান তাহলে আপনাকে 50 টাকা দিতে হবে উইথ আবার জিএসটি দিতে হবে, আর জিওতে ফ্রি রয়েছে এটা। আচ্ছা, ভালো রয়েছে অ্যানুয়াল ডেবিট কার্ড ফ্রি। দেখুন, অ্যানুয়াল ডেবিট কার্ড ফি রয়েছে 299, যেটা আপনাকে কিন্তু প্রতি বছর আপনাকে পে করতে হবে, যেটা আবার জিএসটি এর সাথে যোগ হবে। আর জিও পেমেন্ট ব্যাঙ্কে
339 মানে 339 টাকা আপনাকে পে করতে হবে, আবার তার সাথে জিএসটি পে করতে হবে। সেই ক্ষেত্রে এয়ারটেলটা একটু কম রয়েছে। ফ্রি এটিএম ট্রানজ্যাকশন, এখানে দেখুন 3টা মেট্রো এবং 3টা নন মেট্রো মানে 6টা ট্রানজ্যাকশন আপনি ফ্রিতে করতে পারবেন। আর জিওতে আপনি 5টা করতে পারবেন যে কোনো জায়গায়, কোনো লিমিটেশন নেই যে 3টা মেট্রো 3টা নন মেট্রো, এগুলো কোনো লিমিটেশন নেই। আবার দেখুন এখানে যে বলেছে না এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নন মেট্রো, আচ্ছা নন মেট্রো মানেটা বুঝলাম, এবার 3টা মেট্রো আমি কোথায় খুঁজবো? আমি তো বড় শহরে যাইই না, তাহলে তাহলে আমার কাছে কিন্তু এই অপশন 3টাই, এই 3টেই আমি ফ্রিতে করতে পারবো। তার বেশি করলেই কিন্তু এই যে এটিএম চার্জ আমাকে 27 টাকা পার ট্রানজ্যাকশনে দিতে হবে। আমি 500 টাকা তুলি বা 2000 টাকা, পার ট্রানজ্যাকশনে আপনাকে 27 টাকা দিতে হবে। আর এখানে 23 টাকা আপনাকে দিতে হবে জিওতে, এখানেও কম রয়েছে জিও। মাইক্রো এটিএম, স্ট্রং নেটওয়ার্ক, হ্যাঁ অনেক দোকানদাররা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ফ্র্যাঞ্চাইজি নিয়ে রাখেন, সেখান থেকে আপনি স্ট্রং নেটওয়ার্ক পাবেন, কারণ অনেক দোকানে পেয়ে যাবেন গ্রামের, সেখান থেকে আপনি কিন্তু চাইলে টাকা উইথড্র সেভিংস সব করতে পারবেন। আর জিওতে এখনও লিমিটেড রয়েছে, আস্তে আস্তে বাড়ছে। ব্যাংকিং পয়েন্ট যেটা আমি বললাম, ওই অনেক দোকানে দোকানে দিয়ে রেখেছে, তাই ভেরি লার্জ নেটওয়ার্ক, কারণ অনেক দোকানে আপনি পেয়ে যাবেন। আর জিওটা মাত্র শুরু হয়েছে, বেশি দিন হয়নি, তাই স্মলার নেটওয়ার্ক। ডেবিট কার্ড টাইপ, কী ধরনের ডেবিট কার্ড দেওয়া হয়? রুপে ডেবিট কার্ড দেওয়া হয়, এবং জিও থেকে রুপে প্লাটিনাম ডেবিট কার্ড দেওয়া হয়। মোবাইল অ্যাপ এয়ারটেল থ্যাঙ্কস দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, আর জিও ফাইন্যান্স দিয়ে আপনি জিওর পেমেন্ট ব্যাঙ্কের সব কাজ করতে পারবেন। এছাড়াও আরও 2-3টা ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো ক্যাশ ডিপোজিট, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না, যেখানে টিল 25,000 টাকা অবধি কোনো চার্জ আপনাকে পে করতে হচ্ছে না, এবং 25,000 থেকে 50,000 হলে 0.5, এবং 50,000 উপরে হলে 0.75%। হ্যাঁ, এবার ক্যাশ ডিপোজিট করতে গেলেও কিন্তু আপনাকে একটা চার্জ পে করতে হবে। 25,000 টাকা অবধি কোনো চার্জ পে করতে হয় না, 25,000 টাকার উপরে হলে 0.5%, আবার 50,000 টাকার উপরে হলে সেটা 0.75% কিন্তু চার্জ পে করতে হয়। এভরি বিজনেস উইল বি দ্য ডিসাইড দেয়ার রুলস, এখানে কিন্তু আপনাকে কোনো চার্জ পে করতে হচ্ছে না। জিও পেমেন্ট ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট এবং ক্যাশ উইথড্র চার্জ নির্ভর করে আপনি কোন ব্যাঙ্কিং পয়েন্ট ব্যবহার করে আপনি টাকা উইথড্র বা ডিপোজিট করছেন, তার উপর ডিসাইড করবে কত টাকা চার্জ হবে। এছাড়া অ্যাকচুয়াল কোনো চার্জ এদের নেই। আপ টু 10,000 অবধি ফ্রি, এর উপরে যখনই ক্যাশ উইথড্র করাবেন 0.65% আপনাকে পেমেন্ট করতে হবে, মানে সেটাকে আপনাকে চার্জ পে করতে হবে। এবারে আপনারা নিজেরা ভেবে বলুন, আপনাদের কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা জিও পেমেন্ট ব্যাঙ্ক এগুলো বেশি বেনিফিট দিচ্ছে, নাকি আপনি এসবিআই বা এইচডিএফসি বা পিএনবি এইসব ব্যাংকে বেশি বেনিফিট দিচ্ছে? কোথায় ডিপোজিট করে আপনাদের বা কোথায় অ্যাকাউন্ট খুলে আপনাদের সব থেকে সুবিধা হয়, যেখান থেকে আপনি ব্যাংকিং সুবিধা বেশি পাবেন? যাদের কাছে অপশনই নেই তাদের জন্য আমি বলবো বেস্ট রয়েছে, কিন্তু যাদের কাছে অপশন রয়েছে তারা আশা করি পেমেন্ট ব্যাংকের দিকে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে জিজ্ঞাসা করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো এক অন্য ভিডিওতে। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন।